হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনারি অফ সোনিয়াতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। ঠিক ধরেছো, আমরা যাচ্ছি দীঘা। তো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সমস্ত ব্যাকপ্যাক রেডি ফেডি করে, ক্যাব আসছিল না, একটু টেনশন হচ্ছিলো, তো তারপর ক্যাব চলে আসে। তারপর রাস্তাতে যেতে যেতে মহাবিদ্যালয় বজরংবলীকে দর্শন করে আমরা যথারীতি বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের জন্য। তো কিছুটা রাস্তা যেতে যেতে আমরা ভাবি যে হ্যাঁ, আমরা হাওড়া থেকেই ট্রেন ধরে নেব। তো অ্যাজ ইউজুয়াল আমরা ট্রেন পেয়ে যাব, তো টিকিট কেটে পেয়ে গেলে। তো সকালের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি, তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। 2-3 দিনের জন্য দীঘা যাওয়াটা আমার মনে হয় সবথেকে খুবই কাছে। কলকাতা থেকে দীঘা মাত্র অ্যাপ্রক্স 200 কিলোমিটারের মধ্যে হবে। তো তোমরা যদি কেউ 2-3 দিনের জন্য ছুটি কাটাতে চাও, তো আশা করি তোমরা সবাই দীঘায় চলে যেতে পারবো। একটা মাইন্ড ফ্রেশও লাগবে, সারা সপ্তাহে, সারা মাসে, সারা দিনের একঘেয়ে ক্লান্তি দূর করার জন্য আমার মনে হয় বেস্ট অপশন। আমরা তো বছরে প্রায়ই যাই, বছরে একবার করে তো আমাদের মাস্ট হয়। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। এই আমরা গুরুদুয়ারার সামনে দিয়ে ক্রস করছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যারা নতুন তাদের সবাইকে ওয়েলকাম। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো সা বেল আইকন আছে, ওটাকেও ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো দেখতে থাকো। সুন্দর সকালের মুহূর্তের কলকাতার যে এক পরিবেশ, মনোরম দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। কলকাতা, ভালোবাসার শহর কলকাতা। ছোটোবেলায় আমার জন্ম এখানেই। তো কলকাতার সাথে একটা আলাদা অন্যরকম টান আছে। তো তোমরা যারা সবাই কলকাতায় থাকো তোমরা সেটা সবসময় বুঝবে যে নিজের ভালোবাসার শহরের সাথে কোনো জায়গায় কম্প্রোমাইজ করা যায় না। আমাদের শহরে কলকাতায় আজকাল নিত্যদিনের যান জঞ্জাট সমস্ত পেরিয়ে ভোরের বেলায় এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের তো যেতে বেশ ভালো লাগছিলো। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো ব্লগটা আগে দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি। হ্যাঁ, হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু। জানা গেছে হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের সংযোগ রক্ষাকারী অনেকগুলি সেতুর মধ্যে এটি একটি অন্যতম। তখন আমাদের দেশ স্বাধীন হয়নি, ব্রিটিশ আমলে এই সেতুর অনুমোদিত হয়। 1943 সালে জানা গেছে এই হাওড়া ব্রিজ বা হাওড়া সেতুটি স্থাপিত হয়। তোমরা তো সবাই জানো কলকাতার এক অন্যতম বিখ্যাত স্থান যেটা হচ্ছে আমরা জানি হাওড়া ব্রিজ। হ্যাঁ, যেটা হুগলি সেতু নামেও পরিচিত। তো সেইটাকে পেরিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে। প্রায় বেশ অনেক দিন পর আবার সেই হাওড়া স্টেশনে এসেছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে সেই সময় ঘড়িটা। হ্যাঁ, আমরা চলে এসেছিলাম। তারপর আমি নেমে আর কোনো ব্লগ ক্লিপ নিতে পারিনি। হ্যাঁ, এইখানে এবার তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, কি হলো দিদি, তুমি তো বলেছিলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে যাবে, তো এখন আবার বাসে। চলো তোমাদের সাথে শেয়ার করি। হাওড়া স্টেশনে নেমেই ক্যাব থেকে বেরিয়ে আমরা লাগেজ ফাগেজ নিয়ে যথারীতি স্টেশনের দিকে যাই। টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারি, ওনারা বলেন যে ট্রেন কিন্তু প্রায় আমাদের 6 থেকে 6.5 ঘন্টা লেট। আর আমরা যথারীতি ওখানে পৌঁছে গেছিলাম 5টায়। তো অ্যাজ ইউজুয়াল অনেকটাই লেট হতো, প্রায় 12টা তো মতন বেজেই যেত মোটামুটি। সকালে ট্রেনটা আসতো প্রায় 12টা, 12:30। তো আমরা সেই রকম আর কোনো রকম রিস্ক নিইনি, কেননা ট্রেন লাইনের ব্যাপার, কখন কোথায় আবার আটকে যাবে কোনো সিওরিটি ছিল না। তো আমরা তখন ঠিক করি হাওড়া স্টেশনের পিছন দিকটায় ওখান থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ে। তো আমরা তাড়াতাড়ি করে সেখান থেকে দীঘা যাওয়ার বাসের দিকে এগিয়ে যাই, এবং সেখানে গিয়েও দেখা যায় যে প্রায় সমস্ত বাস ফুল। লাকিলি এই বাসটা খালি ছিল, যেটা 6টা সিট খালি ছিল। তো তার মধ্যে আমরা 3টে সিট বুক করে নিই। তো একদম লাস্ট পড়েছে, দেখতেই পাচ্ছ। তো এই পরপর এক একটা করে টোল আমরা পেরাচ্ছি, টোল ট্যাক্স জায়গা ছিল সেগুলো পেরোচ্ছি। তো পেরিয়ে আমরা চলে যাব আমাদের দীঘার উদ্দেশ্যে। এসি বাস, সাথে জানলার ধারে সিট, ভাবতেই পারছো কেমন ফায়দা। তো সেইটাকেই কাজে লাগানো এই যা। তো জানলার ধারে বসে বসে এই যে নদীটা দেখতে পাচ্ছ বেশ অনেকটা বড়, আর ওই যে নৌকো করে ওরাও হয়তো বেরিয়েছে মাছ ধরতে, তাদের নিজেদের জীবনের
নির্বাহ যেটাকে আমরা বলি। তো এই যে ওখান থেকে যেতে দেখতে পাচ্ছ তাল গাছ, ওখানে ভরপুর তালে ভরা ছিল। তো সেই সমস্ত দেখতে দেখতে এই যে আমাদের ডান পাশে ট্রেন লাইনকে ফেলে আমরা আমাদের বাসের রাস্তা ধরেই যেতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গান শুনতে শুনতে একটু রেস্ট নিতে নিতে কখন যে আমরা চলে এসেছি দীঘায় খেয়ালই করিনি। হ্যাঁ, এটা হলো ওল্ড দীঘা। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বাসই দাঁড়ায়। আমরা এবারে ঠিক করেছিলাম আমরা নিউ দীঘায় থাকবো। তো আমরা যথারীতি নিউ দীঘাতে নেমে ওখান থেকে একটা ভ্যান ভাড়া করা হয়েছে, যেটা ঠিক আমাদের অনেক বছর পুরনো একটা স্মৃতি মনে করিয়ে দেয়। কারণ আমরা যখন অনেক আগে আসতাম, যখন আমি অনেক ছোট ছিলাম, তখন এই ভ্যান রিক্সাগুলো চল ছিল, এখনও আছে। এখন ওখানে বেশি টোটোর চল হয়ে গেছে। তো ওই যে আমরা ওখানে দেখছিলাম যে কোন হোটেলটায় থাকবো। তো তারপর আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিই। আমরা ছিলাম হোটেল সাগরী। হ্যাঁ, তো আমি তখনই কিছু ক্লিপ নিতে পারিনি, তোমাদের সাথে পরে আমি শেয়ার করব আমাদের হোটেলটা। তো এই ছিল সেই দিনের ছিল, আমরা রেস্টুরেন্ট মানে হোটেলের রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম দিনের বেলায়। তো আমরা ফ্রেশ হয়ে স্নান ফান করে আমরা খেতে এসেছিলাম নিচে। তো আজকের লাঞ্চে ছিল ভাত, পাঁপড় ভাজা, পেঁয়াজ, আলু ভাজা, লাউ চিংড়ি, ওটা মেবি পটল চিংড়ি, তো চিংড়ি মাছ তো ছিলই না, আর ডিম কষা। তো খাবারের কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো ঠিকঠাক ছিল, মানে অতটা হিউজ ছিল না। ও হ্যাঁ, আর ডাল ছিল। দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তো তার জন্য নিয়ে নিয়েছি খাবো বলে। বলে রাখি এখানে একটা কথা, অ্যাভারেজ ফুড ছিল, অতটা ঠিক ছিল না, মানে নর্মাল লেগেছে আমাদের। তো এই হচ্ছে আমরা হোটেল, হ্যাঁ, হোটেল সাগরী। তো তোমরা যারা যারা নিউ দীঘায় আসবে এই হোটেলে এসে খোঁজ করতে পারো, ভীষণ ভালো রুম সার্ভিস, সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন একদম। তো আফটার লাঞ্চ আমরা একটু রেস্ট নিয়েছিলাম, দেন আমরা বিকেলের জন্য বেরিয়ে পড়ি ঢেউসাগর যাব। আরও কয়েকটা সাইট সিন ছিল, তো আমরা ফার্স্টে সেটাকে ঢেউসাগরটাতে বলি যে আমরা আগে ওখানে যাব। কারণ এর আগে এসেছি দীঘায়, কিন্তু ঢেউসাগরটা নতুন করেছে শুনেছি, কিন্তু কোনো দিন আসা হয়নি সেইভাবে। তো বলতে বলতে আমরা চলে আসলাম এই যে ঢেউসাগর। দীঘারই সাইট সিনের মধ্যে এগুলো বলতে পারো লোকাল এরিয়া, একটা বড় পার্ক যেখানে খুব সুন্দরভাবে সমস্ত জিনিস সাজিয়ে রেখেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ঢেউসাগরের ভিতরের সিনারিওটা কেমন। তো প্রথমে ঢেউসাগরের বাইরে টিকিট কাউন্টার ছিল, এই যে টিকিট কাউন্টার। তো এখান থেকে প্রথমে টিকিট কেটে নিয়ে আমাদের তিনটে টিকিট কেটে নেওয়ার পর তারপর আমরা সেখান থেকে প্রবেশ করি। ওই যে সিকিউরিটি গার্ড দেখছো, উনি টিকিটটা নিয়ে নেন। তারপর আমরা এখান থেকে যেতে যেতে থাকি, অনেকটা বেশ প্রায় অনেকটা হাঁটা দিয়ে হেঁটে, এই যে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে ক্যামেরা ধরার বলতে গেলে সেরকম কেউ না, বাবাই ছিল, বাবা একটু ক্যামেরা করে দিচ্ছিল, যে আমি বললাম যে আমি একটু দেখাই তোমাদের, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। এই যে এখান থেকে যেতে যেতে দেখো বাবাকে, আমি বাবাকে বললাম তুমি একটু এরকম পোজ দাও দেখি, বাবাও যথারীতি পোজ দিয়েছে। আরও সবাই অনেকে হাসাহাসি করছিল। তো দেখতে থাকো। তো কিছুটা যেতে যেতে দুই ধারে বেশ অনেক রকম খাবারের দোকান ছিল, নানা রকম স্টল ছিল। এই যে দেখতে পাচ্ছ ডান দিকে একটা টয় ট্রেনেরও ব্যবস্থা ছিল, যারা যারা চড়তে পারো আনন্দের জন্য, তো সেই রকমও করা যায়। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকম কাউন্টার বসিয়েছে, নানা রকম রাইডসেরও ব্যবস্থা ছিল, তবে ওগুলো এখন অ্যাভেলেবেল ছিল কি না ঠিক বলতে পারবো না, কেননা ওখানে কোনো লোকজন সেরকম ছিল না। তো ঢেউসাগর অ্যাকচুয়ালি মেন জায়গাটা যেটাকে নিয়ে, ওটা একটা নিউ দীঘা থেকে কিছুটা দূরে একটু সমুদ্রের বিচের জায়গাটাতেই একটা সুন্দর এরকম ছোট পার্ক মতন করে দিয়েছে, যাতে সেখানে সমস্ত রকম টুরিস্টরা আসেন এবং তাদের নিজেদের পছন্দ মতন কিছু খাবার কিনে খান। আরও অনেক কিছু থাকে, ওখানকার মানুষদের সুবিধের জন্য একটু করেছেন, যাতে সমস্ত টুরিস্টরা এসে সেখানে একটু ঘুরতে পারেন। তো এই হয়েছে সেই জায়গাটা। তোমরা চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমরা ডান দিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মিষ্টি বাচ্চাটাকে দেখে নিলাম। তো তোমরা দেখতে থাকো। চারিদিকে সুন্দর গাছগুলো দিয়ে ঘেরা এই জায়গাটা সমুদ্রকে যেন আরও বেশ উজ্জ্বল করে তুলেছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ সমুদ্র, হ্যাঁ, অধীর আগ্রহে আমরা বসেছিলাম যে কখন সমুদ্রকে দেখতে পাবো। হ্যাঁ ঠিক, আমরা তো সেই দেখে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। যারা যারা আসুনি তারা কিন্তু অবশ্যই এসো, আশা করি তোমরা সবাই এসে গেছো। তো সেখানে ঘুরে একটু লস্যি ফাস্সি খেয়ে আমরা চলে আসি অন্য এক জায়গায় যাব বলে। তো বাবাকে বলছিলাম যে একটু ক্লিপ তুলে দাও।
তো বাবা এই জায়গাটা একটু নিচ্ছিল, তো এখানেই নর্মাল চারিদিকের মনোরম পরিবেশ এগুলোই দেখতে দেখতে আমরা আসছিলাম। তো ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম অমরাবতী পার্কের জন্য। তো সেখানে আমি আর কিছু ক্লিপ নিতে পারিনি ডিউ টু সাম রিজনস। আর আমরা সেখানে অমরাবতী পার্কে যাইও নি, কেননা সেখানে ভিতরে একমাত্র দেখার মতন কিছুই ছিল না। তবে যতটুকু শুনেছিলাম একটু রোপওয়ে আছে, টয় ট্রেন আছে, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে টোটালি, সেগুলো আর হয় না। তো সেখান থেকে আমরা আবার চলে আসি সমুদ্রের ধারে বিকেলের সুন্দর মনোরম দৃশ্য দেখতে। তো সমুদ্রে এসেছি, একটু সমুদ্রের জলে পা ভেজাবো না, এটা তো হতে পারে না। কেননা প্রথম দিন এসে আমরা স্নান করতে পারিনি, কেননা তখন জোয়ার ছিল বলে। তো তখন একটু নেমে গেছিলাম, একটু সমুদ্রের কাছে গেলাম, তো তখন যদিও বিকেল হয়ে আসছিলো। তারপর ওখানেই বসে থাকতে থাকতে বেশ সময় কেটে যাচ্ছিলো। এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল, সবাই এসে একটু কেউ পা ভেজাচ্ছে, কেউ চা খাচ্ছে, অনেক লোক ছিল। তো দেখতে থাকো, এটাই হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘায় একটা জিনিস আছে, সমস্ত রকম সাজানো গোছানো, যেটা দেখতে খুবই ভালো লাগে। তারপর এই ছোট্ট ভাইটা এসে বলছিল, দিদি কিছু তো একটু নাও। তারপর ভাবলাম যে ঠিক আছে চলো নিই। তারপর টুকিটাকি কিছু জিনিস নিয়ে এই ছোট্ট বাচ্চাটাকে আদর করে আমরা হোটেল থেকে অন্য একটা হোটেল থেকে আমরা খাবার নিয়ে নিই, হোটেল টোকিও ইন বলে। তো সেদিনের ডিনার ছিল তন্দুরি রুটি আর বাটার পনির মশলা। তো তো এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটা, ডে 1। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দিয়ে আজকে শেষ করছি, কিছু ফটো দিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই, স্টে টিউন অ্যান্ড কামিং ফর নেক্সট ডে ব্লগ।